গোলীয় তলে আলোর প্রতিফলন। মনে করি এম পি এম ড্যাশ একটি গোলীয় তল, যার বাম দিকের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ওয়ান এবং ডান দিকের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ টু। সম্পূর্ণ মাধ্যমটি ডান দিকে মিউ টু এবং মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান। তাহলে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করবে। এই ক্ষেত্রে একটি সৎ বস্তু, সেই বস্তুটি লঘু মাধ্যমে থেকে তার প্রতিবিম্ব গঠন করছে। ও বিন্দু বস্তু, ও থেকে আলোক রশ্মি একটি সরাসরি এই দর্পণের উপর ওপি বরাবর যেটি আপতিত হয়, লম্বভাবে আপতিত হওয়ার জন্য এই গোলীয় তল থেকে সেটি পি কিউ বরাবর প্রতিসৃত হয়। অপর আরেকটি আলোকরশ্মি ও এ, যেহেতু লঘু থেকে ঘনতে যাচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে অভিলম্বের দিকে প্রতিসৃত হয়েছে এ বি বরাবর, যার ফলে এই বি এ কে পিছনের দিকে বর্ধিত করলে ক্যাপিটাল আই থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হবে। তখন এই আই বিন্দুটি ও বিন্দুর একটি প্রতিবিম্ব গঠন করে। এই প্রতিবিম্ব নিয়ম অনুসারে আমরা এইখানে গোলীয় তলের পি বিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব পি আই সমান হচ্ছে মাইনাস ভি। এইখান থেকে পি বিন্দু থেকে বস্তুর দূরত্ব পি ও সমান হচ্ছে মাইনাস ইউ। পি থেকে সি বক্রতা ব্যাসার্ধ পি সি সমান হচ্ছে মাইনাস ক্যাপিটাল আর লিখলাম। এখানে আপতন কোণ ও এ সি, আপতন কোণ ও এ সি সমান হচ্ছে আই কোণ, আর প্রতিসরণ কোণ বি এ এন, কোণ বি এ এন সমান হচ্ছে স্মল আর। এখানে লক্ষণীয় এই বি এ এন কোণটা বিপ্রতীপ কোণ হয় আই এ সি কোণ, অর্থাৎ এইটি সমান হচ্ছে কোণ আই এ সি। এই কোণটিকে আমরা স্মল আর লিখতে পারি। নেক্সট হচ্ছে যে আমরা এখানে একটি কোণের মানকে শুধু ধরে নেব, অর্থাৎ কোণ ও সি এ সমান হচ্ছে থিটা, এটা আমরা ধরে নিলাম। এই যে এখানে এ সি ও ত্রিভুজটি পেলাম, ত্রিভুজ এ সি ও, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন আই বাই, অর্থাৎ এই কোণটির সাইন বাই তার বিপরীত যে বাহু অর্থাৎ ও সি সমান চিহ্ন দিলাম, এই কোণটাকে থিটা বলেছি, সাইন থিটা বাই হচ্ছে ও এ। এবারে সাইন আই বাই হচ্ছে সাইন থিটা সমান লিখতে পারি ও সি বাই হচ্ছে ও এ। ত্রিভুজ এসিও এর ক্ষেত্রে আমরা এই 1 নম্বর সম্পর্ক পেলাম। এবারে ত্রিভুজ এসিআই, ত্রিভুজ এসিআই এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই কোণটা স্মল আর, অর্থাৎ সাইন আর
বাই হচ্ছে তার বিপরীত বাহু সি আই সমান চিহ্ন দিলাম সাইন থিটা তার বিপরীত বাহু আই এ সমান আই এ হচ্ছে তার বিপরীত বাহু। তাহলে এই ক্ষেত্রে সাইন আর বাই হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে সি আই বাই হচ্ছে আই এ। এইটিকে আমরা 2 নম্বর সমীকরণ বলছি। এ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমি যদি স্নেলের সূত্রকে প্রয়োগ করি তাহলে স্নেলের সূত্র অনুসারে লিখতে পারি মিউ 1 সাইন আই সমান হচ্ছে মিউ 2 সাইন আর। এবারে দুই পক্ষে আমি যদি সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে অর্থাৎ এই দিকটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলাম আবার এই দিকটাকেও সাইন থিটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে এইখানে আমরা যে মানগুলো আগে 1 আর 2 পেয়েছিলাম সেই সাইন আই বাই সাইন থিটা তার মানটা বসিয়ে দিচ্ছি মিউ 1 ইন্টু হচ্ছে ও সি বাই হচ্ছে ও এ সমান চিহ্ন দিলাম মিউ 2 ইন্টু সাইন আর বাই সাইন থিটা 2 নম্বরে যে মানটা পেয়েছি সি আই বাই হচ্ছে আই এ। এবারে ও সি আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি ও থেকে সি এটাকে লিখতে পারি যে পি ও মাইনাস পি সি লেখা যায় ও সির পরিবর্তে। আবার ও এ ও থেকে এ এই দূরত্বটিকে আমরা পি ওর সঙ্গে সমান ধরতে পারি নিয়ারলি ইকুয়াল টু এই ও এটা পি ওর কাছাকাছি একটা সম্পর্ক সমান প্রায় যেহেতু এই গোলীয় যে তলটি তার উন্মেষ অত্যন্ত ক্ষুদ্র। ঠিক একইভাবে সি আই তাহলে সি আইটাকে আমি পি আই মাইনাস পি সি লিখতে পারি এবং আই এ সেই আগের মতোই আপোস অর্থাৎ এই গোলীয় তলের উন্মেষ কম সুতরাং আই এ কে নিয়ারলি ইকুয়াল টু পি আই। এগুলো আমি পরের পাতায় লিখছি। পূর্বের বক্তব্য মতো আমরা সি ওর পরিবর্তে পি ও মাইনাস পি সি বসিয়েছি একইভাবে আমরা সি আই এর পরিবর্তে পি আই মাইনাস পি সি বসিয়েছি এবং এখানে পি আই উল্লেখ করলাম। নেক্সট হচ্ছে মিউ 1 ইন্টু 1 মাইনাস পি সি বাই হচ্ছে পি ও সমান হচ্ছে মিউ 2 ইন্টু 1 মাইনাস পি সি বাই হচ্ছে পি আই। এবারে আমরা প্রত্যেকটি মানকে আগে বের করে রেখেছিলাম বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ এই মানগুলোকে যদি বসিয়ে যায় তাহলে যা পাবো 1 মাইনাস পি সি অর্থাৎ মাইনাস আর বাই হচ্ছে পি ও মাইনাস ইউ একইভাবে মিউ 2 ইন্টু 1 মাইনাস পি সি মাইনাস আর বাই হচ্ছে পি আই মাইনাস ভি। চিহ্নগুলোকে ঠিক করে নিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অর মিউ 1 ইন্টু 1 মাইনাস আর বাই ইউ সমান হচ্ছে মিউ 2 ইন্টু 1 মাইনাস আর বাই ভি। এই সম্পর্কটিকে একটু সিম্পলিফাই করলে যেটা আমরা পাবো দেখো যে মিউ 2 বাই হচ্ছে ভি মাইনাস মিউ 1 বাই হচ্ছে ইউ ইন্টু ক্যাপিটাল আর
সমান হচ্ছে μ2 মাইনাস μ1। আবার লিখতে পারি μ2 বাই হচ্ছে ভি মাইনাস এটা μ1 বাই হচ্ছে ইউ সমান হচ্ছে μ2 মাইনাস μ1 বাই হচ্ছে ক্যাপিটাল আর। এই সম্পর্কটি যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা এইখানে একটি অবতল তলের ক্ষেত্রে দেখিয়েছিলাম, যেখানে বস্তু হচ্ছে সদ ছিল। এছাড়া আরও কয়েকটি সম্পর্ক এরকম পরপর অনুরূপভাবে পেতে পারি। যখন বস্তু অসদ হবে, অবতল তলের ক্ষেত্রে কী রকম প্রতিবিম্ব হবে, আবার যদি বস্তু সদ এবং ঘন মাধ্যমে যদি অবস্থান করে তখন একটা সম্পর্ক পেতে পারি। কখনো বস্তুটা সদ এবং লঘু মাধ্যমে রয়েছে, সেই ক্ষেত্রে ঘন মাধ্যমে তার প্রতিবিম্ব কি হতে পারে। পরপর অনেকগুলি সম্পর্ক আমাদেরকে এখান থেকে বের করা যায়। তবে মনে রাখবে, প্রতি ক্ষেত্রেই আমরা শেষ পর্যন্ত এই সম্পর্কটি পাবো μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ সমান হচ্ছে μ2 মাইনাস μ1 বাই হচ্ছে ক্যাপিটাল আর। লেন্স তোমরা অনেকেই জানো, যাদিকে অনেক সময় আতস কাঁচ বলা হয়, কাঁচ নির্মিত একটি বস্তু। এই লেন্সের দুটি তলই গোলীয় হতে পারে, অথবা একটি গোলীয় আর একটি সমতল হতে পারে। সুতরাং এটি একটি স্বচ্ছ মাধ্যম। তাই লেন্সের সংজ্ঞা হলো দুটি গোলীয় মাধ্যম অথবা একটি গোলীয় ও অপরটি সমতল তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ কোনো প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। প্রধানত আমরা দুই প্রকারের লেন্সকে ব্যবহার করি বেশি। সেটা হচ্ছে একটা উত্তল লেন্স, আরেকটা হচ্ছে অবতল লেন্স। এটা উত্তল লেন্স। আরেকটা লেন্সের ব্যবহার হয় খুব বেশি পরিমাণে, সেটা হচ্ছে অবতল লেন্স। এই দুটি লেন্স ছাড়াও লেন্সের তলের আকৃতির উপর নির্ভর করে আরও কয়েকটি কতকগুলি ওই রকম লেন্স রয়েছে, যেমন সমতলোত্তল লেন্স, অবতলোত্তল লেন্স, সমাবতল লেন্স, উত্তলাবতল লেন্স। এই রকম যে লেন্সগুলি তার প্রয়োগ অনেক কম। আমরা এই উত্তল লেন্স, যেটার উভয় তলই উত্তল, এটাকে প্রকৃতপক্ষে উভোত্তল বা বাইকনভেক্স লেন্স বলা হয়। ঠিক একইভাবে যেটা অবতল লেন্স, তার উভয় তলই হচ্ছে অবতল। সেই অবতল লেন্সকে অ্যাকচুয়ালি তার উভাবতল লেন্স বলা হয়। তাই সেই উভাবতল লেন্স বাইকনকেভ লেন্স বলে, কিন্তু আমরা প্রচলিতভাবে এটাকে উত্তল, এটাকে অবতল বলে থাকি। উত্তল লেন্স তাকে অভিসারী লেন্স বলা হয় এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। এটা সবারই জানা আছে, এগুলো নিয়ে বিশেষ কিছু ব্যাখ্যার প্রয়োজন নেই। শুধু ছোট্ট করে বলে দিই যে উত্তল লেন্স আমরা কতকগুলি প্রিজমের সমষ্টি ভেবে নিতে পারি, যে প্রিজমগুলোর ভূমি তার প্রধান অক্ষের দিকে। এই ক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে প্রিজমের ভূমিগুলো প্রধান অক্ষের বিপরীত দিকে। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যখন এই উত্তল লেন্সে আপতিত হয়, তখন প্রত্যেকটা প্রিজমের জন্য আলোকরশ্মি ভূমির দিকে বেঁকে যায়, যার ফলে আলোকরশ্মি সমান্তরাল আলোকরশ্মি অভিসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত হয়। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স,
ঠিক বিপরীত ঘটনা এই ক্ষেত্রে ঘটে। সমান্তরাল আলোকরশ্মি প্রিজমের ভূমি যেহেতু প্রধান অক্ষের বিপরীত দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এই ক্ষেত্রে অপসারী আলোকরশ্মি গুচ্ছ পায়, যে কারণে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবে, পারিপার্শ্বিক মাধ্যমের তুলনায় যদি লেন্সের প্রতিসরাঙ্ক বেশি হয় তবেই এইটি অভিসারী, তবেই এইটি অপসারী। নতুবা যদি পারিপার্শ্বিক মাধ্যমটির প্রতিসরাঙ্ক যদি লেন্সের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়, তখন একটি উত্তল লেন্সে অপসারী রশ্মি পাবো, অর্থাৎ উত্তল লেন্সটি একটি অবতল লেন্সের ন্যায় আচরণ করবে। একইভাবে অবতল লেন্সটি একটি উত্তল লেন্সের মতো আচরণ করবে তখন যখন পারিপার্শ্বিক মাধ্যমটির প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে বেশি হবে। আমরা গোলীয় দর্পণে কতকগুলো রাশি পেয়েছিলাম, একইভাবে লেন্সের ক্ষেত্রেও আমরা কতকগুলো রাশি পাবো। যেমন উত্তল লেন্সের এই যদি তলটার কথা বিবেচনা করা যায়, তাহলে সে একটি কোনো গোলকের অংশ বিশেষ ওই দিকের তলটি, অর্থাৎ এইটি যদি 2 নম্বর তল হয় তাহলে তার একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটিকে বলা হয় বক্রতা কেন্দ্র। এইভাবে এই দিকেরও যে গোলীয় তলটা, সেই গোলীয় তল এই দিকটা যদি 1 নম্বর গোলীয় তল হয়, তার যে বক্রতা কেন্দ্র সেটাকে আমরা বললাম C1। এগুলো হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক একইভাবে আমরা অবতল দর্পণের লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র পাবো, এটা C2, আর এই দিক থেকে যদি বাকিটা আঁকি তাহলে এইরকম জায়গায় C1 কে পাবো। বক্রতা কেন্দ্র হলো, বক্রতা কেন্দ্র থাকলেই তাহলে বক্রতা ব্যাসার্ধ, আমরা যে বৃত্তের বা যে গোলকের অংশ বিশেষ তার যা ব্যাসার্ধ সেটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এইখানেও তাই, অবতল একটা লেন্সের ক্ষেত্রেও যে গোলকের অংশ বিশেষ গোলীয় তলটি তার যে ব্যাসার্ধ তাকেই বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। এবারে উত্তল লেন্সের ক্ষেত্রে তার যে দুটি বক্রতা কেন্দ্র পেলাম, সেই বক্রতা কেন্দ্র দুটিকে যদি আমি সংযোগ করি তাহলে যে সংযোজক রেখাংশ পাবো সেই রেখাংশটিকে বলা হয় তার প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রধান অক্ষ। অবতল লেন্সের ক্ষেত্রেও সেই একই কথা, C1 C2 হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। আমরা এবারে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে একটা উত্তল লেন্স, একটা ছবি আঁকছি, তার এই হলো প্রধান অক্ষ। যদি কোনো আলোক রশ্মি ওই লেন্সের উপর তির্যকভাবে আপতিত হয়, মনে করলাম এই হচ্ছে AB আলোক রশ্মি, সেই আলোক রশ্মিটি এই লেন্সের ভিতর দিয়ে প্রতিসৃত হয়ে তারপরে সি বিন্দুতে আসার পর যখন সি থেকে লেন্সের বাইরে বায়ু মাধ্যমে আরও যদি প্রতিসৃত হয় এবং সেই প্রতিসৃত রশ্মিটি CD, এই AB আপতিত হয়েছিল, CDটা নির্গম রশ্মি, এই দুটি পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে এই আলোক রশ্মিটি অর্থাৎ লেন্সের অভ্যন্তরে আলোক রশ্মির গতিপথ প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় আলোক কেন্দ্র। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। আবারও বলছি যে কোনো একটি আলোক রশ্মি লেন্সে তির্যকভাবে আপতিত হয়ে যদি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয় তাহলে লেন্সের অভ্যন্তরে ওই আলোক রশ্মির গতিপথ প্রধান অক্ষের যে বিন্দুকে ছেদ করে সেই বিন্দুটিকে ওই লেন্সের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার বলা হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। সেই দিক থেকে আমরা আরেকটা আলাদা সংজ্ঞা আলোক কেন্দ্রের দিতে পারি, সেটা হলো যে কোনো লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে
তার কোনো চ্যুতি হয় না, তখন ওই বিন্দুটি হচ্ছে অপটিক্যাল সেন্টার। এই আলোক কেন্দ্র থেকেই আমরা যাবতীয় দূরত্বকে পরিমাপ করব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, কিংবা বক্রতা কেন্দ্রের হলে ফোকাস দূরত্ব ইত্যাদি যাবতীয় সমস্ত দূরত্বকে আমরা এই আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করে থাকি। কোনো একটি নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে এই আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট এবং স্থির বিন্দু হয়। এটি আমরা প্রমাণ করে দেখব। এই প্রমাণটি করতে গেলে আমরা এখানে লক্ষ্য করছি যে প্রথম 1 নম্বর সামনের দিকে যে গোলীয় তল ছিল, সেই গোলীয় তলের ব্যাসার্ধ হচ্ছে r1, আর দ্বিতীয় যে তল, সেই দ্বিতীয় গোলীয় তলের ব্যাসার্ধ হচ্ছে r2। আমরা জানি আলোক কেন্দ্রের সংজ্ঞা অনুসারে এ বি সমান্তরাল সি ডি। বি বিন্দুতে একটি স্পর্শক যদি অঙ্কন করা হয় এবং সি বিন্দুতে একটি যদি স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে যেহেতু এ বি সমান্তরাল সিডি, সমান্তরাল কাজফলকের নীতি অনুসারে এই দুটি স্পর্শক অবশ্যই সমান্তরাল হবে। একইভাবে আমরা এটা বলতে পারি, যদি বিতে স্পর্শক সিতে স্পর্শক যদি সমান্তরাল হয়, তাহলে এখানে সি টু সি এই স্পর্শকের উপর অভিলম্ব এবং C1B এই স্পর্শকের উপর অভিলম্ব। অতএব C1B এবং C2C এরা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা যে দুটি ত্রিভুজ পাচ্ছি, সেই দুটি ত্রিভুজ হচ্ছে C1OB একটা ত্রিভুজ, আরেকটা হচ্ছে C2CO আরেকটা ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ এরা পরস্পর সদৃশ। সুতরাং আমরা লিখতে পারি যে OC1 বাই হচ্ছে OC2, OC1 বাই হচ্ছে OC2 সমান চিহ্ন দিয়ে C1 থেকে আমরা B লিখতে পারি C1B বাই হচ্ছে C2C। তাহলে এই যে দুটো সম্পর্ক পেলাম, C1B বাই হচ্ছে C2C, এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যে এই দূরত্বগুলোর মান যদি বসিয়ে দিই, তাহলে লিখব R1 বাই হচ্ছে R2। এবারে OC1 বাই OC2 সমান আমরা লিখতে পারি যে এই দুটো বিন্দুর যদি নাম দেওয়া হয় PQ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে OC1 বাই OC2, তাহলে C1B এর জায়গায় C1Q লিখতে পারি। ঠিক একইভাবে C2C এর জায়গায় C2P লিখতে পারি। C2P লিখলাম এবং এরা পরস্পর R1 বাই R2 সঙ্গে সমান, R1 বাই R2 সাথে এরা সমান হচ্ছে। এবারে আমরা বিয়োজন প্রক্রিয়াকে যদি এখানে প্রয়োগ করে থাকি, তাহলে আমরা যেটা পাবো C1Q মাইনাস OC1 বাই হচ্ছে C2P মাইনাস হচ্ছে OC2। এই মানগুলোকে আমরা যদি বের করি, C1Q থেকে আমরা বিয়োগ করছি OC1, তাহলে এখানে থাকছে OQ,
ঠিক একইভাবে C2P থেকে আমরা যদি OC2 বিয়োগ করি তাহলে পাবো সেটা সমান OP, অর্থাৎ R1/R2 সমান হচ্ছে OQ বাই হচ্ছে OP। এই সম্পর্কটি থেকে বলা যায় যে আলোক কেন্দ্র ও লেন্সের বেধ PQ, এইকে একটি লেন্সের বেধ যেটা PQ রয়েছে তাকে লেন্সের দুই তলের বক্রতা ব্যাসার্ধের অনুপাতে বিভক্ত করে। সুতরাং আলোক কেন্দ্র একটি লেন্সের ক্ষেত্রে স্থির বিন্দু। গোলীয় দর্পণের মতো লেন্সেরও ফোকাস বিন্দু রয়েছে, তবে এই ফোকাস বিন্দুর বিভাজনটা আরেকটু বেশি। যেমন উত্তল বা অবতল যে লেন্সই নিই না কেন, সেই লেন্সের প্রথমত দুটি ফোকাস বিন্দু থাকে, একটি হচ্ছে মুখ্য ফোকাস আর দ্বিতীয়টি হচ্ছে গৌণ ফোকাস। মুখ্য ফোকাস সেটি আবার দুই ভাগে বিভাজিত, একটি হচ্ছে প্রথম মুখ্য ফোকাস আর একটি হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা এখানে প্রথম মুখ্য ফোকাস দেখছি। প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে যদি একটা উত্তল লেন্স নেওয়া হয় তাহলে উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর এমন যে বিন্দু থেকে একগুচ্ছ অপসারী আলোকরশ্মি লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়, তখন প্রধান অক্ষের উপর এই বিন্দুটিকে উত্তল লেন্সটির প্রথম মুখ্য ফোকাস বিন্দু বলে। অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস বিন্দু হলো যে একগুচ্ছ অভিসারী আলোকরশ্মিকে কোনো অবতল লেন্সে আপতিত করলে যদি প্রতিসৃত রশ্মিগুলি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তখন ওই অভিসারী রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল সেই বিন্দুটিকে ওই অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু বলা হয়। দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু হচ্ছে কি? দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যদি প্রধান অক্ষের সমান্তরালে, ঠিক এই ছবিটার বিপরীত ছবি, আমরা যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মিকে কোনো উত্তল লেন্সে আপতিত করি, তাহলে সেই আলোকরশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর যে বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুটিকে ওই উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু বলে। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও যদি বলা হয়, তাহলে একগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি যদি কোনো অবতল লেন্সে এসে আপতিত হয়, সেই রশ্মি লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, সেই বিন্দুটিকে বলা হয় ওই অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু F2। আবারও বলি, কোনো অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হলে প্রতিসৃত রশ্মিগুলি প্রধান অক্ষের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে বলা হয় ওই অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। আমরা ফোকাস বিন্দুতে একটি তল যদি কল্পনা করি তাহলে সেই তলটিকে বলা হয় ফোকাস তল। উত্তল লেন্সের ক্ষেত্রেও তাই। এই তলটি প্রধান অক্ষের সমকোণে থাকে,
কিন্তু ফোকাস বিন্দুতে তার অবস্থান। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও ফোকাস তল পেতে পারি। আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে তারা প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় অথবা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হয়। কিন্তু যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপতিত হয় তখন সেই আলোকরশ্মিগুলি ফোকাস তলের কোনো একটি বিন্দুতে, এটা যদি ফোকাস বিন্দু হয় তাহলে এই ফোকাস তলের কোনো একটি বিন্দুতে এসে তারা মিলিত হয়। তখন এই বিন্দুটিকে বলা হয় গৌণ ফোকাস বিন্দু। এইটি হলো গৌণ ফোকাস বিন্দু। তাহলে আমরা গৌণ ফোকাসের ক্ষেত্রে দেখলাম সমান্তরাল আলোকরশ্মি তারা প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে লেন্সে আপতিত হওয়ার ফলে ফোকাস তলের যে বিন্দুতে মিলিত হয়, অবতল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে গৌণ ফোকাস বলে।